আচ্ছা, হ্যাঁ আবু বকর দেখতেছো? ঠিক আছে, ওকে। দেখো, আগের দিন ম্যাথ যেটা করছিলাম, ম্যাথগুলো খুবই সিম্পল ম্যাথ ছিল। সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে অল্টারনেটিভ। হ্যাঁ, অল্টারনেটিভদের মধ্যে কোনটা তুমি চুজ করবা, সেই চুজ করার জন্য আমরা যেই মেজারমেন্ট গুলা করি, সেটাকে তিনটা আমি নাম তিনটা করছিলাম আমরা। সেটা হচ্ছে আউট অফ পকেট কমিটমেন্ট, পেব্যাক পিরিয়ড, আর হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল রেট অফ রিটার্ন। তো প্রথমটা হচ্ছে আউট অফ পকেট কমিটমেন্ট। এটা মানে হচ্ছে যে তুমি একটা জিনিস কিনছো, বা সহজ ভাষায় ইনভেস্ট করছো একটা জায়গায়। সরি, কি বলছি, এটা ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে তুমি একটা জিনিস বানাবা। হ্যাঁ, তুমি একটা জিনিস বিল করবা। সেইটা বিল করার তোমার ধরো বা বানানোর বিভিন্ন মেথড তোমার কাছে থাকতে পারে অ্যাভেলেবেল। তো সেটার মধ্যে তুমি কোনটা নিয়ে আগাবা। তো এই মেথড, এখানে যে তিনটা মেথড আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে খুবই সিম্পল, এখানে অনেক ফ্যাক্টরি কাউন্টে না এনে, ঠিক আছে, খুব সিম্পলি জাস্ট হচ্ছে একটা অল্টারনেটিভ চুজ করার চেষ্টা করা হয়েছে আর কি। তো সেরকমই সিম্পল একটা জিনিস হচ্ছে আউট অফ পকেট কমিটমেন্ট, যেখানে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা টোটাল কস্ট যেটা, টোটাল এক্সপেন্স বা টোটাল কস্ট যেটা, আমরা শুধুমাত্র সেইটাই আমলে আনি। মানে তোমার কাছে ধরো একটা জিনিস বানানোর জন্য অল্টারনেটিভ এ আছে, অল্টারনেটিভ বি আছে। তাহলে তুমি করবা কি, এ দিয়ে কাজ করতে কত খরচ লাগে সেটা বের করবা, বি দিয়ে কাজ করতে কত খরচ লাগে সেটা বের করবা। দুটার মধ্যে যেটা কম সেটাই তুমি চুজ করবা, শেষ। এটাই হচ্ছে আউট অফ পকেট কমিটমেন্ট। এখন এখানটা ম্যাথ করাইছিলাম, ম্যাথটা কি বলছে যে একটা প্রিকাস্ট কনক্রিট ফ্যাক্টরি, তাদেরকে করতে হবে কি 1000টা স্লিপার বানাইতে হবে বছরে। বছরে 1000টা স্লিপার বানাইতে হবে। তো এই কনক্রিটের যেহেতু, তাহলে আমার কি লাগবে, ফর্মওয়ার্ক লাগবে। এখন আমরা জানি কি, আমাদের কাছে স্টিল ফর্মওয়ার্ক দিয়ে আমরা কাজ করতে পারি, উডেন ফর্মওয়ার্ক দিয়ে আমরা কাজটা করতে পারি। তো এখন তোমাকে বলছে কি, যে স্টিল ফর্মওয়ার্ক, ঠিক আছে, দ্য লাইফ অফ স্টিল ফর্মওয়ার্ক ইজ এক্সপেক্টেড টু বি 1 ইয়ার, আর উডেন ফর্মওয়ার্কের হচ্ছে কি 1 মাস। তাহলে তোমার কাছে এখানে কি কি ইনফরমেশন আছে, যে তোমাকে বানাইতে হবে 1 লাখ স্লিপার, ঠিক আছে। আর তুমি সেটা আইদার স্কিন অথবা উড, যে কোনো একটা দিয়ে করতে পারো। এখন তোমার স্টিলের ফর্মওয়ার্ক তোমার কি পুরা 1 বছর ধরেই টিকবে। তোমাকে কিন্তু কি টার্গেট সেট করা আছে যে 1 লাখ স্লিপার বানাইতে হবে কত সময়ের মধ্যে, 1 বছরের মধ্যে। স্লিপার বানানোর জন্য কি লাগবে, ফর্মওয়ার্ক লাগবে। সে ফর্মওয়ার্ক কোনটা ইউজ করতে পারি, আইদার স্টিল অথবা উড। স্টিলের ফর্মওয়ার্ক যদি ইউজ করি, তাহলে আমার পুরো বছরে আর কোনো বানানো লাগবে না, মানে একটাই বানাবো, ওই একটা দিয়েই পুরা বছর জুড়ে 1 লাখ স্লিপার বানায় ফেলবো। কিন্তু যদি আমি উড ব্যবহার করি, তাহলে সে বলছে ওইটা উড নাকি জাস্ট 1 মাস টিকে। তাহলে আমার কি করতে হবে, প্রতি 1 মাস পর পর নতুন করে আমাকে কি করতে হবে, উডেন একটা ফর্মওয়ার্ক বানাইতে হবে কিন্তু, ঠিক আছে। 1 মাস পরে কিন্তু কি আমি প্রিভিয়াস উডেন ফর্মওয়ার্ক দিয়ে আমি আর কাজ করতে পারবো না, ঠিক আছে। এটা আমি বুঝে গেলাম। এরপরে বলছি কি, দ্য কস্ট অফ প্রিপেয়ারিং ওয়ান সেট অফ স্টিল ফর্মওয়ার্ক অ্যান্ড ওয়ান সেট অফ উড ফর্মওয়ার্ক আর 4 লাখ, আর হচ্ছে কত, 50,000, ঠিক আছে। মানে তোমাকে বলে দিছে যে এখানে যে তুমি একটা দিয়েই সারা বছর কাজ চালাবা, সে একটা বানাইতে কত খরচ লাগবে, 4 লাখ টাকা। আর এখানে যে তুমি কি প্রতি মাস পর পর কি একটা করে নতুন করে বানাবা, এক একটা নতুন বানাইতে তোমার খরচ করবে কত, জাস্ট 50,000 টাকা, ঠিক আছে। তো এরপরে লাস্ট আর একটা ইনফরমেশন তোমাকে বলছে যে এগুলো শুধু বানাইলেই হবে না, তাই না, এগুলো বসাইতে হবে, খুলতে হবে, তারপর আবার এগুলো ইউজ করতে হবে, মানে সব বাসায় আর কি সেট আপ আর কি। তো সেই সেট আপ করার জন্য এক একটা স্টিল ফর্মওয়ার্ক বসাইতে লেবার কস্ট পড়বে তোমার 10 টাকা, আর এক একটা উডেন ফর্মওয়ার্ক বসাইতে লেবার কস্ট পড়বে 9 টাকা। এখন তোমাকে জাস্ট বলছে হোয়াট ইজ দ্য বেটার অল্টারনেটিভ। তাহলে আমাকে কি করতে হবে, এখন আমাদেরকে টোটাল এক্সপেন্সটা যেটা, ঠিক আছে, টোটাল এক্সপেন্স, মানে সর্বশেষ টোটাল কস্টটা বের করবে। তো প্রথমে স্টিল একটা বের করছি। তাহলে এখানে আমাদের কস্টের খাত কয়টা, একটা খাত হচ্ছে কি, মানে কি বানানোর খরচ, বিল্ড আপ খরচ, আর একটা কি খরচ, সেটিং খরচ। তাহলে বিল্ড আপ খরচ আমার স্টিলের জন্য পড়তেছে কত, তোমার 4 লাখ টাকা, 4 লাখ টাকা পড়তেছে। প্লাস কি পড়তেছে, সেটিং এর খরচ। তো সেটিং এর খরচ হচ্ছে কত পড়তেছে, প্রতি স্লিপারে 10 টাকা করে। স্লিপার কয়টা বানানো লাগতো, 1 লাখ। তাহলে তুমি কি লিখলা, 1 লাখের সাথে যদি তুমি 10 গুণ দাও, তাহলে কি হবে, 10 লাখ টাকা, তাই না, শেষ। এই তো নাকি। এখন তোমাকে করতে হবে কি, এই দুইটা যোগ দিতে হবে, ওরা যেটা করছে যে 4 লাখ প্লাস 1 লাখ ইন্টু হচ্ছে 10, তাহলে পাইছে হচ্ছে কত,
তোমার 14 লাখ টাকা। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী, খুব সিম্পল। আর এখন যদি আমি উডেনেরটা চিন্তা করি, তাহলে উডেনের বেলায় একটা বানাইতেই খরচ পড়ছিল হচ্ছে 50,000। তাহলে আমার বানাইতে হবে কয়টা? 12টা, কিন্তু 12 মাস। সেই জন্য আমি লিখছি কি 50,000 ইন্টু হচ্ছে 12, প্লাস ওই যে সেটিং এর যে খরচটা। সেটিং এর খরচ কি? প্রতি স্লিপারে 9 টাকা। সেই জন্য লিখলাম হচ্ছে 1 লাখ ইন্টু 9 হচ্ছে কত আমার? 15 লাখ টাকা। আচ্ছা, হ্যাঁ আবু বকর, বুঝছো আউট অফ পকেট কমিটমেন্ট? এই যে পুরোটা শেষ করেন। কতটুকু শুনছো তুমি? আমি স্টিল পর্যন্ত শুনছি, স্টিল ফর্ম। আচ্ছা আচ্ছা, স্টিল ফর্মওয়ার্কের হিসাবটা দেখছো, ঠিক আছে। তো ওইটা বুঝলেই উডেরটাও বুঝবা। স্টিলে হচ্ছে কি, একটা স্টিল ফর্মওয়ার্ক বানাইতে খরচ করতেছিল হচ্ছে তোমার কত? 4 লাখ টাকা। ঠিক আছে, আর একটা স্টিলের ফর্মওয়ার্ক সেট আপ করতে প্রতি স্লিপারে লাগতেছে 10 টাকা। সেজন্য কি বানানোর খরচ, এটা হচ্ছে বিল্ড করার খরচ, আর এটা কি সেট করার খরচ। একটা বানাইতে লাগতেছে 10 টাকা, আমার আছে হচ্ছে কয়টা? 1 লাখ। তাহলে 1 লাখ ইন্টু 10, তাহলে টোটাল খরচ করতেছে 14 লাখ টাকা। আর উডেনের জন্য কি একটা বানাইতে লাগতেছিল 50,000, তো সেটা টিকতেছে হচ্ছে কয় মাস? 1 মাস। তাহলে 50,000 ইন্টু 12 প্রতি পুরা বছরের জন্য, প্লাস একটা স্লিপারের জন্য লাগতেছে হচ্ছে কয় টাকা? 9 টাকা। স্লিপার আছে কয়টা? 1 লাখ। সেই জন্য দিলাম হচ্ছে 1 লাখ ইন্টু 9, 15 লাখ। তো সেখান থেকে দেখিয়ে বুঝতেছো যে স্টিলেরটাতে আমার খরচটা বেশি পড়তে, সরি খরচটা কম পড়তেছে। এই কারণে আমাদের বেটার অল্টারনেটিভ হচ্ছে স্টিল ফর্মা। শেষ, এই হচ্ছে কাহিনী। সেকেন্ড যে অঙ্কটা করাইছিলাম সেটা হচ্ছে পে ব্যাক পিরিয়ডের। হ্যাঁ, এখানে কি বলো? স্যার এখানে কাঠের যে স্লিপার এগুলো 1 মাসই টিকবে এরকম কিছু? হ্যাঁ, এখানে বলে দিছে যে এই যে লাইফ অফ স্টিল ফর্মওয়ার্ক 1 ইয়ার, আর উডেন ফর্মওয়ার্ক হচ্ছে 1 মাস। বুঝছো? ওকে, এখন পে ব্যাক পিরিয়ড দেখো। পে ব্যাক পিরিয়ড মানে হচ্ছে যে তুমি ধরো কোথাও 1 লাখ টাকা ইনভেস্ট করছো, ঠিক আছে। এখন ইনভেস্ট করছি, আমরা কোনো কিছু ইনভেস্ট করি কেন? সেখান থেকে লাভ পাওয়ার জন্য, তাই না? তো সে লাভ পাইলাম, লাভ পায়ে পেয়ে তুমি আস্তে আস্তে কি হলো তোমার, এই তোমার ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা, সে খরচটা উঠে গেল কিন্তু। ঠিক আছে, তো পে ব্যাক পিরিয়ড মানে আসলে বলতে চাইছে যে ঠিক কত সময় পরে তুমি তোমার এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ব্যাক পাবা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার পে ব্যাক পিরিয়ড। এখানে কি বলছে, যে দ্য পে ব্যাক পিরিয়ড ফর অ্যান ইনভেস্টমেন্ট মে বি টেকেন এজ দ্য নাম্বার অফ ইয়ার্স ইট টেকস টু রিপে দ্য অরিজিনাল ইনভেস্টেড ক্যাপিটাল। মানে অরিজিনালি যেটা ইনভেস্ট করছিলাম সেটা ব্যাক পাইতে আমার কত সময় লাগতেছে, এটি। তাহলে এখন একটা অঙ্ক দিছে, সেই অঙ্কটা করলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমার কাছে বলছে যে দুইটা এক্সকাভেটর আছে, দুইটা ব্র্যান্ডের। ঠিক আছে, দুইটা কিনতেই আমার 4 লাখ টাকাই লাগবে। দুইটাই কিনতে, যে কোনো একটাই যাই কিনো না কেন 4 লাখ টাকাই লাগবে, এবং দুইটাই টিকবে হচ্ছে 4 বছর। খুব ভালো কথা। তাহলে এখন তো ওই কস্টের হিসাব করলে, ওই দিকটা যেটা শিখে আসছি, আউট অফ পকেট কমিটমেন্ট, তাহলে ওই মেথডে তো আমি কোনো ডিসিশনে আসতে পারতেছি না। কারণ যেহেতু দুইটা কিনতে আমার সেম টাকা লাগতেছে, আবার দুইটাই চলবে নাকি 4 বছর। তাহলে এখন আমাকে আনতে হবে কি, যে এই যে 4 লাখ টাকা দিয়ে যেটা কিনতেছি, তাহলে এই 4 লাখ টাকা এই দুইটা মেথডের মধ্যে কোনটাতে তাড়াতাড়ি টাকাটা আমার উঠে আসবে। ঠিক আছে, আচ্ছা। তো সেই কারণে আমাদের এডিশনাল ইনফরমেশন গুলো যদি দেখি, তাহলে বলছে যে ব্র্যান্ড এ ইজ এস্টিমেটেড টু গিভ এ রিটার্ন অফ 50,000 ফর দ্য ফার্স্ট ইয়ার, 1.5 লাখ সেকেন্ড ইয়ারে, বাকি 2 বছর প্রতি বছরই 2 লাখ টাকা করে আমি রিটার্ন পাবো। আর ব্র্যান্ড বি কি করতেছে, আমাকে প্রতি বছর 1.5 লাখ টাকা করে দিচ্ছে। তাহলে অঙ্কটা কিভাবে আমরা ইজিলি করতে পারি, সেটা হচ্ছে দেখো, প্রথমে এ ব্র্যান্ডের দিকে তুমি তাকাও। এ ব্র্যান্ড, আর এ ব্র্যান্ডের দিকে তাকানোর পরে পে ব্যাক পিরিয়ডের সংজ্ঞাটা একটু মনে করো। সংজ্ঞাটা আমি কি বলছি, যে অরিজিনাল যে ইনভেস্টমেন্ট সেই টাকাটা ফেরত পাইতে কত বছরের মধ্যে ফেরত পাবো আর কি। তাহলে সহজ ভাষায় তোমাকে দেখতে হবে এই যে 4 লাখ টাকাটা কত বছরের মধ্যে আমার উঠে আসতেছে। তাহলে এ ব্র্যান্ড হচ্ছে 50,000 টাকা দিচ্ছে এক প্রথম বছরে, 1.5 লাখ টাকা দিচ্ছে কি দ্বিতীয় বছরে। তাহলে 50,000 আর 1.5 লাখ যদি তুমি যোগ দাও, তাহলে কত? 2 লাখ। আর কত লাগে? 2 লাখ। তাহলে ও কিন্তু থার্ড ইয়ারেই সেই 2 লাখ টাকা দিয়ে ফেলছে। তাহলে ওই 2 লাখটা যোগ দিলেই কিন্তু কি তোমার 4 লাখ টাকা উঠে আসতেছে। তাহলে ব্র্যান্ড এ পে ব্যাক পিরিয়ড কত? 3 বছর।
3 বছরের মধ্যে ও যে রিটার্নটা পাচ্ছে সেই রিটার্ন গুলো যোগ দিলে কত ইনিশিয়াল যে 4 লাখ সেটা চলে আসে। এবার ব্র্যান্ড বি এর দিকে তাকাই। ব্র্যান্ড বি প্রতি বছর 1.5 লাখ টাকা করে দিচ্ছে। তাহলে প্রথম বছর 1.5 লাখ, দ্বিতীয় বছর 1.5 লাখ, 1.5 লাখ আর 1.5 লাখ মিলে আমার কিন্তু কত 3 হয়ে গেছে। আর কত লাগে? আর লাগে হচ্ছে 1 লাখ। তাহলে এটা তো আমরা ইজিলি ঐকিক নিয়মে বের করতে পারি, তাই না? যে ও প্রতি বছর দেয় কত, প্রতি বছর মানে 1.5 লাখ দেয় হচ্ছে 1 বছরে। আমার দরকার কত, আমার খালি দরকার আমার লাস্ট এই 1 লাখ যে টাকাটা বাকি আছে ও সেই টাকাটা পাইতে আর কি আমার কি পরিমাণ সময় লাগবে। তো এটা জাস্ট আমরা ঐকিক নিয়ম করলে ইজিলি যদি বের করি তাহলে ভ্যালুটা আসবে কত 0.67। তাহলে আগের 2 বছর আর এখনের 0.67। তাহলে ওই বি মেথডে বি ব্র্যান্ড যদি তুমি চুজ করো তাহলে বি ব্র্যান্ডে তোমার এই 4 লাখ টাকা ফেরত পাইতে 2.67 ইয়ার্স লাগে। তারপরে আমাদের যে লাস্টটা হচ্ছে কি অ্যাভারেজ অ্যানুয়াল রেট অফ রিটার্ন। এটা একদম বেশি ইজি, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে ওই যে বলছিলাম যে ধরো তুমি ইনিশিয়ালি 1 লাখ টাকা পাইছো, 1 লাখ টাকা ইনভেস্ট করছো, সেখান থেকে তুমি কি বলে জানি একটা রিটার্ন পাচ্ছ অবশ্যই। তো এই ইয়ারলি তোমার যে রিটার্নটা অ্যাভারেজ, সেই অ্যাভারেজ বা ইয়ারলি রিটার্ন সেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট, এটাই এটাই হচ্ছে আমার অ্যাভারেজ অ্যানুয়াল রেট অফ রিটার্ন। অঙ্ক করি, অঙ্ক করলে কনসেপ্টটা বেশি ক্লিয়ার হবে, কথা না বলি। বলছে কি এই যে একটু আগে যে কোশ্চেনের বিটা তো বলেন নাই। ব্র্যান্ড বি বলছি, আচ্ছা সমস্যা নেই, রেকর্ডে থাকবে, না আরেকবার বলছি তোমাকে। আপনি ওর কথা শুনতে হবে না, আপনি শেষ করে দেন স্যার। না বলে দিই, সমস্যা নেই। দেখো সেটা হচ্ছে যে না, আচ্ছা কথা বলো না, দেখো আর বেশি সময় লাগবে না। সেটা দেখো, সেটা হচ্ছে বলছে যে প্রতি বছর 1.5 লাখ টাকা করে দিচ্ছে ব্র্যান্ড বি তে। তো ব্র্যান্ড বি প্রতি বছর 1.5 লাখ যেহেতু দিচ্ছে, তাহলে কি 2 × 1.5 লাখ, তাহলে কিন্তু কি তুমি প্রথম 2 বছরে কিন্তু 3 লাখ টাকা তোমার উঠে আসছে, আর তোমার বাকি থাকতেছে হচ্ছে 1 লাখ টাকা। তো সেটা তো আমরা ইজিলি ঐকিক নিয়মে বের করতে পারবো, তাই না? যে 1.5 লাখ পাওয়া যাচ্ছে 1 বছরে, তাহলে 1 লাখ কত সময়ের মধ্যে পাওয়া যাবে, সেটা হচ্ছে 0.67। ঠিক আছে, তাহলে আগের 2 আর এখন 0.67 হচ্ছে 2.67 ইয়ার্স এই ব্র্যান্ড বি তে তুমি 4 লাখ টাকা পাচ্ছ। তো যেহেতু আমার ব্র্যান্ড বি পেব্যাক পিরিয়ডটা এ ব্র্যান্ডের চেয়ে কম, মানে কম সময়ে পাচ্ছি, সেই কারণে আমরা ব্র্যান্ড বি হচ্ছে চুজ করব। 1 লাখ মাইনাস 3 লাখ বাই 1.5 লাখ, এটা কিভাবে, কিসের জন্য আনছে? ওইটা আছে কিভাবে, ওই যে আমি যে মাত্র ঐকিক নিয়ম বললাম না, 4 লাখ থেকে 3 লাখ বাদ দিলে কত থাকে আর 1 লাখ। 1 লাখ থাকে। আর আমি ঐকিক নিয়মে কি বললাম যে 1.5 লাখ পাইতে লাগে 1 বছর, তাহলে 1 লাখ পাইতে কত বছর, তাহলে 1 উপরে যাবে আর দেড় নিচে থাকবে না। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা এখন এই 3 নাম্বার অঙ্কটা যেটা, সেটাতে বলছি কি যে এই সেম কোশ্চেনটাই তুমি হচ্ছে এখন এই মেথডে করো, করে আমাকে বলো কোনটা চুজ করবে। তাহলে এই অঙ্ক কি বলছে সেটা তো আমরা অলরেডি জানি। সেটা হচ্ছে কি এ ব্র্যান্ড হচ্ছে 50,000, 1.5 লাখ, 2 লাখ 2 লাখ 2 লাখ করে দিচ্ছে, আর ও কি দিচ্ছে প্রতি বছর আমার 1.5 লাখ টাকা করে দিচ্ছে। তাহলে এখন আমি করব কি দুইটা ব্র্যান্ডের জন্যই সেপারেট করে তাদের অ্যানুয়াল অ্যামাউন্টটা মানে অ্যাভারেজ অ্যামাউন্টটা বের করা ট্রাই করব। সেটা এখানে করছে, দেখো ব্র্যান্ড এর জন্য 50,000 প্লাস 1.5 লাখ প্লাস 2 লাখ ইন্টু 2 ডিভাইডেড বাই 4, তাহলে অ্যানুয়ালি ওদের থেকে পাচ্ছ তুমি 1.5 লাখ টাকা। তো সেই এখন হচ্ছে কি এ আর অ্যাভারেজ অ্যানুয়াল রেট অফ রিটার্ন। তো সেটার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ বা অ্যানুয়ালি তুমি যত টাকা পাচ্ছ সেটাকে তুমি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ যেই টাকা দিয়ে কিনছিলা 4 লাখ দিয়ে ভাগ দিলা, সেটাকে 100 দিয়ে গুণ দিয়া পাইলে হচ্ছে 37.5%। ঠিক আছে, তাহলে তুমি এ ব্র্যান্ড থেকে অ্যানুয়ালি 37.5% রিটার্ন পাচ্ছ। এবার বি ব্র্যান্ডের দিকে তাকাই। বি ব্র্যান্ডেও কি প্রতি বছর 1.5 লাখ টাকা করে দিচ্ছে, তো 1.5 লাখ ইন্টু 4 ডিভাইডেড বাই 4, অ্যানুয়ালি ও তো জানোই তো দেওয়াই আছে, এটা হিসাব না করলে হইতো যে অ্যানুয়ালি তুমি এখান থেকে 1.5 লাখ টাকা করে পাচ্ছ। তাহলে এখন ওই এটার মধ্যে 1.5 লাখ ডিভাইডেড বাই 4 লাখ ইন্টু হচ্ছে 100, তাহলে 37.5%। এখন কি দুইটাতেই সেম আসছে। এখন যদি দুইটাতে যদি দুই রকম আসতো তাহলে যেটা থেকে তুমি বেশি রিটার্ন পাইতা, যেটা থেকে বেশি রিটার্ন পাইতা তুমি কিন্তু সেটাই চুজ করতে। এখন যেহেতু দুইটা রিটার্নই সমান, তাহলে কোনটা চুজ করবো? তো ওরা বলতেছে কি আমরা নাকি বি রিটার্ন চুজ করবো, সরি বি ব্র্যান্ড চুজ করবো। বি ব্র্যান্ড চুজ করার কারণ কি? কারণ ইনিশিয়াল ইয়ার গুলোতে দেখো, ইনিশিয়ালি প্রথম ইয়ারে এ ব্র্যান্ড দিচ্ছে মাত্র 50,000, কিন্তু বি ব্র্যান্ড কিন্তু 1.5 লাখ টাকা দিচ্ছে। তো এই যে ইনিশিয়াল ইয়ারে যে তুমি বি ব্র্যান্ড থেকে একটু বেশি রিটার্ন পাচ্ছ, তো এই কারণে হচ্ছে ওরা বলতেছে যে আমরা বি ব্র্যান্ডটাই চুজ করবো। ঠিক আছে, আর একটু আগে আমরা কিন্তু
পে ব্যাক পিরিয়ড থেকেও কিন্তু দেখে আসছে যে বি ব্র্যান্ডেই তাড়াতাড়ি আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা উঠে আসছে। ঠিক আছে, এই অঙ্কগুলোই করছিলাম ওই দিন তুমি আসার আগে, আর রেকর্ড তো থাকতেছেই, দেখলে বুঝে যাবো, সমস্যা নেই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যায়। ওকে। আচ্ছা, তো আমরা আজকে যেই এটা পড়বো, তোমাদের এই সাইটটা আমি আজকে দিয়ে দিব, গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আর এইখানেই মানে পরবর্তী টপিকগুলো এটার মধ্যেই অ্যাড হইতে থাকবে, নতুন টিচার অ্যাড করবে। তো এগুলা হচ্ছে যে মানে আমাদের আজকের টপিক, দুইটা টপিক পড়বে, এটা হচ্ছে অ্যানুইটি আর একটা হচ্ছে পারপিচুইটি। তো প্রথমে আজকে দেখি যে অ্যানুইটি মানে কি। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, অ্যানুইটি মানে হচ্ছে যে কি, রেগুলার পেমেন্ট অফ ফিক্সড প্রিন্সিপাল ফর এ প্রিসাইজ পিরিয়ড অফ টাইম। এটা মানে কি, ধরো হচ্ছে যে তুমি চাকরিতে ঢুকলা, চাকরিতে ঢোকার পরে ধরো একটা সার্টেন টাইম পার হওয়ার পরে তোমাকে হচ্ছে তোমার বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড কাটবে। তো এখন প্রভিডেন্ট ফান্ডের উদ্দেশ্যটা কি? প্রভিডেন্ট ফান্ডের উদ্দেশ্য হচ্ছে যে তুমি প্রতি মাসে সেম অ্যামাউন্টের একটা টাকা জমা, মানে আসলে তোমার থেকে কেটে রাখতেছে, মানে কি তোমার টাকাই তোমার জন্যই জমা করতেছে। ঠিক আছে, তোমার জন্যই জমা করতেছে, দেন এটার উপর আবার কি ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে। দেন তুমি যখন রিটায়ার করবা তখন এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা প্লাস ওইটার উপর যে অ্যাপ্লাই হওয়া ইন্টারেস্ট মিলায়ে তুমি একটা হিউজ অ্যামাউন্টের একটা টাকা পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো এরকম আরো কি কি, ধরো হচ্ছে যে কি মান্থলি ইনস্টলমেন্ট, আমরা ধরো কোনো কিছু একসাথে পুরো টাকাটা দিতে না পারলে এভাবে মান্থলি ইনস্টলমেন্টে তখন আবার আমাদের ইন্টারেস্ট দিয়ে দেওয়া লাগে। তারপরে সেভিংস অ্যাকাউন্ট, আমাদের সেভিংস অ্যাকাউন্টে আমরা কিন্তু কি প্রতি মাসে ধরো তুমি ঠিক করলা প্রতি মাসে তুমি তোমার সেভিংস অ্যাকাউন্টে 5,000 টাকা রাখবা, এটা একদম ফিক্স রাখলা তুমি, তো সেটার উপর কিন্তু তুমি কি রেগুলার ইন্টারেস্টে কিন্তু তোমার টাকাটা বাড়তেছে। টাকাটা বেড়ে 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 ধরো তুমি তোমার অ্যাকাউন্টটার ম্যাচুরিটি পিরিয়ড, ধরো তুমি অ্যাকাউন্ট খোলার সময় দিছো 10 বছর, মানে 10 বছর পরে তুমি সেটা তুলবা, তাহলে 10 বছর ধরে কিন্তু কি তোমার কন্টিনিউয়াসলি ওই টাকাটার উপরে, মানে তোমার সেভিংস এর উপরে কন্টিনিউয়াসলি অ্যাড হতে থাকবে। ঠিক আছে, আমি কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা কি ক্লাসে বলছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে যে তুমি 1 বছর পর তোমার ইন্টারেস্ট অ্যাপ্লাই হয়ে টাকাটা বাড়লো, সেই বাড়া টাকাটার উপরেই কিন্তু কি আবার ইন্টারেস্ট অ্যাপ্লাই হচ্ছে, তারপরে সেকেন্ড ইয়ারে আবার এই বাড়তি টাকাটার উপর আবার ইন্টারেস্ট, এটাকে আমরা বলি কি কম্পাউন্ড ইন্টারেস্ট। তো অ্যানুইটি মানে হচ্ছে এইটাই, মানে এখানে বেসিকটা হচ্ছে মেইনলি রেগুলার পেমেন্ট, মানে তোমার পেমেন্টের অ্যামাউন্টটা ফিক্সড। যেমন এই যে এখানে যদি তুমি এই ছবিটার দিকে তাকাও, এটাকে আমরা বলি হচ্ছে কি তোমার ক্যাশ ফ্লো ডায়াগ্রাম। ক্যাশ ফ্লো ডায়াগ্রাম, এটা হচ্ছে জিরো মানে হচ্ছে প্রেজেন্ট টাইম, আজকের টাইম, এটা হচ্ছে 1 বছর 2 বছর, এভাবে তুমি তম বছর পর্যন্ত যাইতে থাকবা। যে কি করবা, প্রতি বছরেই সেম এই যে তোমার টাকার অ্যামাউন্ট হচ্ছে কি টাকা তুমি এখানে দিতে থাকবা। ঠিক আছে, তো বলছে কি, দ্য ফিউচার ভ্যালু অফ এন অ্যানুইটি মেজার্ড এট দ্য টাইম অফ দ্য লাস্ট ক্যাশ ফ্লো। এটার ফর্মুলাটা হচ্ছে এটা, যে তুমি ধরো আজকে তুমি মানে কি বলে জানি প্রথম এই বছরে তুমি ধরো ব্যাংক অ্যাকাউন্টটা খুলছো, তো তুমি তো এই বছর থেকেই তো আর বাড়তি টাকা পাওয়া শুরু করবে না, তাই না? বা এই বছরই তুমি তো আর দিবা না, তোমার একটা বছর পার হবে, তারপরে তুমি সেখানে পরিমাণ টাকা জমা দিলা, আবার সেকেন্ড ইয়ারে আবার এই পরিমাণ টাকা জমা দিলা। তো কি বলে জানি এভাবে করে কিন্তু তোমার কি টাকাটা বাড়তে বাড়তে ধরো তুমি তম ইয়ারে যায় তুমি হচ্ছে টাকাটা তুলবা, তখন সেই ফিউচার ভ্যালুটা কত হবে সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, তো একটা ম্যাথ করি আমরা। এখানে বলছে কি যে ইউ প্ল্যান টু রিটায়ার এক্স্যাক্টলি 35 ইয়ার্স ফ্রম টুডে, তাহলে এখানে আমার এন এর ভ্যালু হচ্ছে 35 উইথ সেভিংস অফ 2 মিলিয়ন। মানে কি বলছে, মানে বলছে যে তুমি প্রতি বছর এই অ্যামাউন্টের টাকা দিতে থাকবা দিতে থাকবা দিতে থাকবা, একদম 35তম ইয়ারে যাও তুমি ওই পরিমাণ টাকাটা দিবা, দেওয়ার পরে তোমার টোটাল যে সেভিংসটা ইন্টারেস্ট অ্যাপ্লাই হয়ে হয়ে সেটা হবে হচ্ছে কত, 2 মিলিয়ন। এখন ইন্টারেস্ট রেটটা কত সেটাও তোমাকে বলে দিছি, 9% পার অ্যানাম। যে তুমি এই প্রথম বছর শেষে এখানে একটা কথা বলছে, দেখো, অ্যাজিউম দ্যাট ইউর ফার্স্ট পেমেন্ট উইল অকার নেক্সট ইয়ার এন্ড দ্যাট ইউর ফাইনাল পেমেন্ট উইল অকার এক্স্যাক্টলি 35 ইয়ার্স। ঠিক আছে, মানে তুমি তো খোলার সাথে সাথে তুমি তো পাবা না, তাই না? 1 বছর পার হওয়ার পরে সেখানে হবে, তারপরে আবার 1 বছর, তারপরে আবার এভাবে করে করে 35তম ইয়ারে গিয়েও কিন্তু কি তোমার এই জিনিসটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো কি বলে জানি আমাকে বলছে যে ঠিক কত ওই এক্সাক্ট যে টাকার পরিমাণটা ওই এটা অ্যাকচুয়ালি কত সেটাই হচ্ছে তোমাকে বের করতে বলছে। ঠিক আছে,
মানে তুমি ধরো প্রথম বছর এখানে একটা এ পরিমাণ টাকা দিলা, তো সেটার ফল কিন্তু তুমি কি পরে এই ইয়ারটা শেষ হওয়ার পরে যাই পাবো। তারপরে আবার এখানে দিবা, তারপরে আবার সেখানে এসে কি সেকেন্ড ইয়ার এটা পাবো। এই মিউট করো। আচ্ছা, তাহলে আসলে কিন্তু এই যে ফর্মুলাটা, হ্যাঁ ফর্মুলাটা কিন্তু কি আসছে হচ্ছে খুব সিম্পল একটা ফর্মুলা থেকে, ওই যে আমরা করছিলাম না, যে ফিউচার ভ্যালু ইজ ইকুয়ালস টু কি প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আর টু দা পাওয়ার হচ্ছে এন। ঠিক আছে, তাহলে তোমার ধরো এই যে 1 ইয়ারে যায় যে তুমি যে প্রথম পাইলা, ঠিক আছে, প্রথম যে পাইলা ইন্টারেস্টের যে ভ্যালুটা মানে ফলটা যে পাইলা, তো এই যে টাকাটা, এই টাকাটার উপরে কি বাকি যে 34 বছর, মানে 35 থেকে একবার দিলে 34 বছর, ও কিন্তু 34 বছর ধরে কিন্তু কি এই যে এ পরিমাণ টাকাটা সেটার উপর কিন্তু কি ও পাইতে থাকবে 34। তারপরে সিমিলারলি হচ্ছে কি এভাবে করে কি সেকেন্ড ইয়ারে যে টাকাটা, সেকেন্ড ইয়ারে টাকার উপরে কি সে চলতে পাইতে থাকবে 33 বছর ধরে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তুমি ফার্স্ট ইয়ারে পরে এই টাকাটা পাইলা, প্রথম টাকাটা পাইলা ফার্স্ট ইয়ারের পরে, তারপরে এইভাবে করে কিন্তু কি তুমি একদম 35 বছর পর্যন্ত তুমি এখানে টাকা দিতে থাকবা, আর 35 বছর পরে তুমি এই 2 মিলিয়ন টাকাটা পাবা। তো একদম সহজ ভাষায় হচ্ছে কি এই যে আমার যে বেসিক যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি এ ইন্টু মানে আমাদের ওই প্রেজেন্ট ভ্যালুর জায়গায় এ বসাইছি আর কি, তাহলে 1 প্লাস আর টু দা পাওয়ার এন, এভাবে করে কিন্তু এটা চলতে থাকবে। প্রথম বছরটা হবে কি এই যে প্রথম বছরে যে টাকাটা পাবা সেই টাকার উপরে কি বাকি 34 বছর ধরে পাবা, এটার উপর কি 33 বছর ধরে পাবা, তারপরে যেটা 3 থাকবে সেটার উপর কি 32 বছর ধরে পাবা। এভাবে সবগুলো যোগ দিয়ে 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 কিন্তু তোমার এই একটা বিশাল একটা সিরিজ আসবে। ঠিক আছে, আমাকে এত বড় সিরিজ ক্যালকুলেট করার কোনো সময় নেই, দরকারও নেই। তো সেটা কি করছে সেই তোমার এই যে এই ফর্মুলাটাই, এই যে এইটাকেই বারবার খালি কি এন এর ভ্যালুটাই কিন্তু শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, আর কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না। হুম, তো এই এন এর ভ্যালুটা তো এটার উপর ভিত্তি করে তোমার হচ্ছে কি আমাদের এই সিরিজটাকে শর্ট করে এই ফর্মুলাটাতে নিয়ে আসছে, যে ফিউচার ভ্যালু ইজ ইকুয়ালস টু এ ইনটু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আর। এখানে এ মানে কি, এ মানে হচ্ছে ওই যে প্রতি বছর শেষে তুমি যে টাকাটা জমা রাখবে। ঠিক আছে, আর আর মানে তো ওই যে ইন্টারেস্ট রেটটা, যেটার মানে তোমার সেভিংস এর উপরে তুমি যে ইন্টারেস্ট রেটটা পাবা সেটা। তো সেটা ইয়া করলে দেখো এখন আমাদেরকে দেওয়া আছে 2 মিলিয়ন। হ্যাঁ, 2 মিলিয়ন, সেটা তুমি এখানে 2 মিলিয়ন সেটাকে তুমি হচ্ছে দুই মানে যেভাবে আমরা ভেঙে লিখি সেভাবে তুমি ভেঙে লিখলা। আর সেখান থেকে আমাদের এটা জাস্ট ইয়া করলে আমাদের এর ভ্যালুটা আসতেছে 9,271 টাকা। অর্থাৎ তোমাকে প্রতি বছর 9,271 টাকা যদি জমা দাও এবং সেই টাকার উপরে কন্টিনিউয়াসলি তুমি 9% ইন্টারেস্ট পাইতে থাকো, তাহলে তুমি 35 বছর শেষে 2 মিলিয়ন টাকা নিয়ে বেরোতে পারো। এটাই হচ্ছে কি আমাদের ফিউচার ভ্যালু অফ এন অ্যানুইটি। ঠিক আছে, বোঝা গেছে যারা ক্লাস করতেছে? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে হচ্ছে হ্যাঁ ওকে, তাহলে আমি নেক্সট অঙ্কটাতে যাই। খুব সহজ অঙ্ক এগুলো, জাস্ট কোশ্চেনটা বুঝলেই হবে। নেক্সট কোশ্চেনটাতে কি বলছে? কোশ্চেনটাতে বলছে একটা লটারি কি করে, লটারি হচ্ছে যে টাকা দেয়, তাই না? কেউ যদি লটারি জিতে তাহলে তাকে টাকা দেয়। তো এখানে টাকাটা এমন ভাবে ডিস্ট্রিবিউট করবে যে $50,000 করে দিবে প্রতি বছর। এভাবে কত বছর দিবে? 25 বছর পর্যন্ত দিবে। যে এখানে এন এর ভ্যালু হচ্ছে 25। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালুটাও আমরা জানি, এর ভ্যালু হচ্ছে কত? 50,000। এর ভ্যালু হচ্ছে 50,000। তো বলছে কি ইফ দ্য ফার্স্ট পেমেন্ট ইজ মেড 1 ইয়ার ফ্রম নাও, খুব স্বাভাবিক, তুমি এই বছর জিতছো তাহলে পরের বছরে যায় তুমি টাকাটা পাবা। হোয়াট ইজ দ্য ক্যাশ ভ্যালু অফ দ্য প্রাইস? এই ক্যাশ ভ্যালু, এই ক্যাশ ভ্যালু কথার মানেই হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে, তোমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে প্রেজেন্ট ভ্যালু। আগের দিন একটা অঙ্কে আমরা বলছিলাম কি ইফেক্টিভ প্রাইস, ইফেক্টিভ প্রাইস মানে কি আজকের দিনের ভ্যালু। সিমিলারলি ক্যাশ ভ্যালু কথার মানে হচ্ছে আজকের দিনে সেটার ভ্যালু কত। ঠিক আছে,
অ্যাজিউমিং অ্যান ইন্টারেস্ট রেট অফ 10% পার অ্যানাম। তো তুমি জিনিসটা এইভাবে চিন্তা করো, আমি এটা ক্লাসে বলছিলাম, তোমাকে কিন্তু লটারি দিবে প্রতি বছরই 50,000। তাহলে 1 বছর পরে পাইলে 50,000, 2 বছর পরেও 50,000, 3 বছর পরেও 50,000, 15 বছর পরে যাও 50,000। ঠিক আছে, 15 বছর ধরলাম, এটা হচ্ছে 15। এখন তোমরাই আমাকে বলো যে সেটা হচ্ছে 15তম, আজ থেকে 15 বছর পরে 50,000 টাকা কি আজকের দিনের 50,000 টাকা? কোনোদিনও না, তাই না? আমরা কিন্তু টাইম ভ্যালু অফ মানি ব্যাপারটা, কনসেপ্টটা কিন্তু আমরা জানি। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফিউচার থেকে প্রেজেন্টে আনতে হবে। ফিউচার থেকে প্রেজেন্টে আনতে হলে কি হয়? টাকার অ্যামাউন্টটা কমে যায়। ঠিক আছে, ওই যে আমাদের একটা প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা আমরা জানি না, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়ালস টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দ্য পাওয়ার n। এখানে আমরা কিন্তু ফিউচার ভ্যালুটা জানি, ফিউচার ভ্যালুটা কত? 50,000। এইভাবে করে কি হচ্ছে, প্রত্যেকটা বছরের জন্য এই n এর ভ্যালুটা চেঞ্জ হবে, 1 2 3 4 5 6 এভাবে করে 25 পর্যন্ত হবে। তো এত বড় বড় সিরিজ, মানে প্রত্যেকটা n এর জন্য তো এত বড় সিরিজ আমাদের যোগ করা সম্ভব না, তাই না? তো সেটা কি করছে কি, এরকম শর্ট একটা ফর্মুলাতে নিয়ে চলে আসছে আর কি, সরলীকরণ করে। ঠিক আছে, তো সেই ফর্মুলাটা হচ্ছে কি, ওই আগের ফর্মুলাটাই, এই আগের পেজের ফর্মুলাটা, এটা কি কিছু ঘুরে পেঁচে আর কি আসছে, বুঝতেই পারছো? তাহলে আমার এখানে এর ভ্যালুটা আমার দেওয়া আছে 50,000। এখানে নিচে আর দেওয়ার কারণ কি? এখানে তো 1 + r⁴ n এই পর্যন্ত হবে না হ্যাঁ, ফর্মুলাটা? শোনো শোনো শোনো, কি বললাম আমি তোমাকে, সেটা হচ্ছে এইটা ফর্মুলাটা যেটা, এটা তো একটা বছরের জন্য। তোমার এখানে কয়টা? তোমাকে এখানে 1 থেকে শুরু করে 25 পর্যন্ত যাইতে হবে। তাহলে এখানে একবার 1, আরেকবার 2, আরেকবার 3, এইভাবে করে পুরা সিরিজটা বসাইছে। বসানোর পরে সেটা সরলীকরণ করছে, করার পরে তারপরে এই ফর্মুলাটা আসছে, নট যে এটা থেকে এটা আসছে। বুঝা গেছে? 25টা টার্ম এখানে যোগ হয়েছে, যোগ হয়ে তার 25টা না, মানে n তম টার্ম আর কি। সূত্র যখন বানাইছে তখন তো কোনো ফিক্সড n নাই, এটা ধরে মানে n n n থেকে আসছে। যাই হোক, তো আমি জানি। তারপর হ্যাঁ, কি বলবা, কি বল, বুঝিনি, আবার বলো। ধারার ফর্মুলার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধারা, হ্যাঁ ওইটাই ধারাটাকেই ছোট করে এখানে আনছে, এভাবে শর্ট নিয়ে আসছে, সরল করে এই এই সেই পাশে। তো যেটা বললাম আর কি, সবই আমার দেওয়া আছে 50,000, এর ভ্যালু দেওয়া আছে 25 ইয়ার, আমার হচ্ছে কি লাস্ট এন হচ্ছে 25, আর ইন্টারেস্ট রেট হচ্ছে 10, তাহলে 0.1 লিখলাম। সেখান থেকে আমার আজকের দিনের ভ্যালুটা হচ্ছে 453,800, মানে 4,53,852 টাকা আছে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তাহলে অ্যানুইটির এক্সাম্পলটা কি ছিল? একটা ছিল হচ্ছে তোমাকে এর ভ্যালু, একটা আছে তোমাকে টোটাল ফিউচার ভ্যালুটা দেওয়া আছে, সেখান থেকে তোমার বের করতে হয়েছে এর ভ্যালু, অর্থাৎ প্রতি বছর ফিক্সড কি পরিমাণ তোমাকে জমা দিতে হবে। আর পরের অঙ্কটা হচ্ছে কি, প্রতি বছর ফিক্সড একটা অ্যামাউন্ট জমা দিচ্ছ, তাহলে আর ফিউচার ভ্যালুটা তোমার কাছে দেওয়া আছে, আজকের দিনে সেটা ভ্যালুটা কত। তাহলে আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল হচ্ছে 3টা, সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, আর একটা হচ্ছে কি এ। হুম, তাহলে এই যে এই অঙ্কটা ছিল প্রেজেন্ট ভ্যালু, আগের অঙ্কটা ছিল হচ্ছে কি ফিউচার ভ্যালু। এই দুইজনের সাথেই হচ্ছে কি আমরা এ কে রিলেট করছি। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যানুয়াল পেমেন্ট, রেগুলার পেমেন্ট অফ ফিক্সড ভ্যালু। তাহলে আমাদের অ্যানুইটি শেষ। এবার আমরা করবো হচ্ছে আর একটা লাস্ট টপিক, সেটা হচ্ছে পারপেচুইটি। পারপেচুইটি মানে কি? পারপেচুয়াল কোনো কিছু যদি বলে পারপেচুয়াল, কখনো যদি এই ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডের মানে হচ্ছে যে চিরদিন, চিরকাল চলতে থাকবে, এরকম পারপেচুইটি। হ্যাঁ, তাহলে এখানে সংজ্ঞাটা কি বলছে, যে পারপিচুইটি ইজ রেফার্ড টু অ্যাজ অ্যান অ্যানুইটি অর রেগুলার ইনফ্লো অফ ফিক্সড প্রিন্সিপাল থ্রু আউট দ্য লাইফ টাইম। মানে কি? মানে হচ্ছে যতদিন পৃথিবী আছে ততদিন এ পরিমাণ টাকা আমি পাইতে থাকবো। যেমন পেনশন, সবচেয়ে প্রায় বেস্ট এক্সাম্পল হচ্ছে পেনশন। পেনশন কি হয়? একজন রিটায়ার করে, দেন তার আমাদের দেশে আর কি, যেটা লাস্ট বেসিকের উপরে সে একটা ফিক্সড ইন্টারেস্ট রেটে সে কি যতদিন বেঁচে থাকে আর কি, ততদিন কিন্তু সেই টাকাটা পায় থাকে। তাহলে এইটাকেই আমরা বলি হচ্ছে কি পারপেচুইটি। হুম, তো পারপেচুইটি আসলে কি, তোমার ধরো যে এখানে যে একটা ছবি দেওয়া আছে, দেখো এই যে ক্যাশ ফ্লো, তো এটা কি সেম, যে তুমি ধরো আজকের দিনে রিটায়ার করলা, তো 1 বছর পরে কি তুমি, 1 বছর পর না, এখানে তো মাস হিসেবে যদি আমরা ধরি, বেতন হিসেবে 1 মাস পরে তুমি এটা পাইলা, 2 মাস পরে এটা পাইলা, 3 মাস পরে এটা পাইলা, এভাবে করে যতদিন বেঁচে থাকো ততদিন পারলে। তো এই প্রত্যেকটা টাকা প্রেজেন্ট ভ্যালুটা কত, তোমাকে কিন্তু কি সবসময় সেম টাকাটাই দিবে। তুমি ধরো রিটায়ারের পরে আরো 10 বছর পাইছিল,
ঠিক আছে? তাহলে 10 বছর প্রত্যেকটা মাসেই কিন্তু তোমাকে সেম টাকাটাই কিন্তু দিবে সরকার। তো এখন নবম ইয়ারে যায়ও তুমি যেই টাকাটা পাচ্ছ, আর আজকের দিনে তো সেই টাকাটার ভ্যালুটা সেম না, তাই না? আজকের দিনে কি সেই টাকাটার টাকাটা মানে টাকার ইয়াটা হচ্ছে কিন্তু কি ওর্থ, যেটা আমরা বলি টাকার ভ্যালু, সেই টাকার ভ্যালুটা কিন্তু কম। আমাদের পড়াশোনা কি সবকিছু হয়েছে টাইম ভ্যালু মানে নিয়ে। হুম। তোমাকে সবসময় আমি বলছি এভাবে চিন্তা করবা যে একটা টাকা প্রেজেন্টে আছে মানে সেটাকে তুমি ইনভেস্ট করতে পারবা একটা ইন্টারেস্ট রেটে, তাহলে ফিউচারে যায় তোমার টাকাটা বাড়বে। তারপরে উল্টা চিন্তা করবা যে ফিউচারে তোমার কাছে একটা টাকা আছে, তাহলে প্রেজেন্টে যদি আনতে চাই তাহলে কি এভাবে চিন্তা করবো যে ফিউচারের এই টাকাটা কি বেড়ে বেড়েই এটা হয়েছে, তাহলে প্রেজেন্টে টাকাটা কি হবে, এর চেয়ে কম হবে। এভাবে চিন্তা করবা। তো এখানে কিন্তু কি এই পারপেচুইটি এটা কিন্তু কি অ্যানুইটির সাথে রিলেটেড। অ্যানুইটির সাথে কিভাবে রিলেটেড, সেটা হচ্ছে ওই যে পেনশন কত ফিক্সড ভ্যালু, যখনই কোনো জায়গায় ভ্যালুটা ফিক্সড তখনই ওই অ্যানুইটি কথাটা চলে আসে, বুঝছো? অ্যানুয়াল অ্যানুয়াল টার্মে পরপর তুমি যে টাকাটা পাও। তো সেই কারণে এই টপিকটা হচ্ছে অ্যানুইটির সাথে চিরকাল চলতে থাকবে এরকম একটা জিনিসকে রিলেট করা। যেমন এখানে কি দেখাইছে যে এই ক্যাশ ফ্লো ডায়াগ্রামটাতে কি দেখাইছে, দেখাইছে যে তুমি 1 মাস পরে এই টাকাটা পাইছো, তো সেটার আজকের ভ্যালু কত। আমরা তো জানি কোনো কিছু ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালুতে আনার সূত্র কি, ফিউচার ভ্যালুটা হচ্ছে a ডিভাইডেড বাই 1 প্লাস r টু দ্য পাওয়ার n। এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 1, যেহেতু 1 বছর আগে আগে আনছি। আচ্ছা, যেহেতু 1 বছর আগে আনছি, তো তুমি এভাবে চিন্তা করো যে আবার ধরো সেকেন্ড ইয়ারে সেকেন্ড মাসে যাও তুমি সেম টাকাটাই পাচ্ছ, তাহলে আজকের দিনে সেটা টাকা কত, থার্ড মাসে গিয়েও সেম টাকাটা, আজকের দিনে সেটা টাকা কত। এভাবে করে প্রত্যেকটাকে আমরা কি নিয়ে আসলাম, প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম। তাহলে ওই আগের অঙ্কগুলোর মতোই এটা বিশাল বড় একটা সিরিজ হবে। তার কারণ কত বছর কেউ বেঁচে থাকবে সেটার তো কোনো ফিক্স কোনো ইয়া নাই, তাই না? এন তম পর্যন্ত চলতে থাকবে। তো সেটাকে যদি সরলীকরণ করা হয় দেখা যায় কি প্রেজেন্ট ভ্যালুটা খুব সিম্পল একটা ফর্মুলাতে চলে আসে। ঠিক আছে? অর্থাৎ ইনফিনিট টাইম ধরে চলা একটা পেমেন্ট, সেটার আজকের ভ্যালু হচ্ছে জাস্ট a বাই r, অর্থাৎ সে যে ইন্টারেস্ট রেটে টাকাটা পাচ্ছে। ঠিক আছে? তো আমরা এখানে একটা ম্যাথ করি, কি বলছে যে ইউ ডিসাইড টু এনরো এ স্কলারশিপ অফ 10,000 পার ইয়ার ইন পারপেচুইটি অ্যাট ইউর গ্র্যাজুয়েট স্কুল। অর্থাৎ তোমরা ধরো বললা কি ডেফোডিটগুলো ধরো বড় হয়ে এখান থেকে বের হয়ে বিশাল বড় একটা কোম্পানিতে ঢুকলা, তোমার এত টাকা হয়েছে, তুমি সে করতে চাচ্ছ কি এখানে বৃত্তি দিতে চাও, তোমার ভার্সিটিতে বৃত্তির ব্যবস্থা করতে চাও। সেই বৃত্তিটা কি, বৃত্তিটা হচ্ছে 10,000 টাকা করে প্রতি বছর দেওয়া হবে আর কি। এটা কতদিন চলতে থাকবে, একদম যতদিন ইউনিভার্সিটির অস্তিত্ব আছে ততদিন পর্যন্ত এই টাকাটা চলতে থাকবে। তো এখন ওই ভার্সিটি যদি ওই 10,000 টাকা থেকে দিতে চায়, তুমি সরি মানে মানে তুমি চাচ্ছ যে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা তুমি দিবা এখন, সেই টাকা থেকে কি হবে প্রতি বছর 10,000 টাকা করে দেওয়া হবে। তো এখন ইউনিভার্সিটি যদি ওই টাকা থেকে রেগুলার 10,000 টাকা করে উঠাইতে থাকে, তাহলে ওই টাকা তো আর থাকবে না, তাই না? সেটা তো আর চিরকাল চলতে থাকবে না। তাহলে কি করতে হবে, এই তোমার দেওয়া টাকাটাকে কোথাও এক জায়গায় ইনভেস্ট করতে হবে। দেন সেই ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নটা আসবে, সেই রিটার্নটাকে কি কি করবে ওরা, স্কলারশিপের কাজে ব্যবহার করবে। এবং এখানে একটা ব্যাপার আছে, সেটা কি, সেটা হচ্ছে তো ওকে এমন রেটে ইনভেস্ট করতে হবে যাতে সেই ইনভেস্টমেন্টের ভ্যালুটা, সেই ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নটা পাবা সেই রিটার্নের ভ্যালু আর এই যে তুমি যে অ্যামাউন্টের টাকা প্রতি বছর দিতে চাচ্ছ অর্থাৎ 10,000 টাকা, সেটা যেন সেম হয়। আমি আবার বলি কথাটা, তুমি দিছো ধরো হচ্ছে তুমি তুমি হচ্ছে ধরো দিছো হচ্ছে এই যে এখানে যে টাকাটা, এই টাকাতে আমি যেটা দিয়ে এক্সাম্পল দিই, তুমি দিছো হচ্ছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা তুমি দিলা। 1 লাখ টাকা করে যদি প্রতি বছর 10,000 টাকা প্রতি বছর 10,000 টাকা বৃত্তি দেওয়া হয়, তাহলে তো 10 বছরেই টাকাটা শেষ, তাই না? এটা তো আর চিরকাল চলতে থাকবে না। তাহলে কি করতে হবে, তোমার দেওয়া এই 1 লাখ টাকাকে কোথাও ইনভেস্ট করতে হবে। খুব ভালো কথা। ইনভেস্টমেন্টের যে আমরা সেখান থেকে ইন্টারেস্টটা পাবো, সেই ইন্টারেস্টের রেটটা এমন হইতে হবে তাহলে তুমি যে রিটার্নটা পাবা, যেমন এখানে কি বলছে 10% পার অ্যানাম, তাহলে তুমি এখানে কি করতেছে, এই সেই ভার্সিটি কি করবে কি তোমার এই 1 লাখ টাকাকে ইনভেস্ট করবে, ইনভেস্টমেন্ট করবে কত রেটে, 10% ইন্টারেস্ট রেটে। তাহলে এভাবে চিন্তা করো, তাহলে তোমার ক্যালকুলেটর যদি হিসাব করো এই 1 লাখ টাকার 10% কিন্তু কত, 10,000 টাকা। তাহলে এখন ভার্সিটি কি করবে, এই যে এই ইনভেস্টমেন্টের টাকা থেকে যে লাভটা হচ্ছে সেই লাভের টাকা থেকে কিন্তু কি ওরা স্কলারশিপটা দিতে পারে। তাহলে তোমার মূল টাকাটা কিন্তু কি চিরকাল অক্ষত থাকে।
এখন তুমি যদি ওই 10%-এর চেয়ে একটু যদি কম নাও, তাহলে কিন্তু কি হবে, প্রতি বছর ওই মূল টাকাটা থেকে একটু একটু টাকা কিন্তু বের করতে হবে। নয়তো কিন্তু কি ওই কি বলে, তুমি রিটার্নের টাকা কিন্তু 10,000 তুমি পাবা না। তুমি যদি 9% করো, 9% ইন্টারেস্ট রেটে যদি ইনভেস্ট করো, তাহলে তুমি কি পাবা, 9,000 পাবা। 9,000 পাইলে কি হবে, তাহলে 9,000 পাচ্ছ ইনভেস্ট থেকে, মানে ওই লাভের টাকা থেকে 9,000 পাচ্ছ, আর 1,000 কিন্তু কি তোমার মূল টাকা নিয়ে নিতে হবে। 1,000 যদি মূল টাকা থেকে নিয়ে নেই, তাহলে এটার কতটুকু থাকবে, প্রতি বছর 1,000, তাহলে 100,000, মানে 100 বছর পর কিন্তু আমার শেষ, টাকাটা কিন্তু শেষ, চিরকাল কিন্তু চলতে পারবে না। সেই জন্য কি করতে হবে, ইন্টারেস্টের ভ্যালুটা এমন হইতে হবে যাতে ওই ইন্টারেস্ট থেকে যে রিটার্নটা আসবে সেই রিটার্নের টাকা, আর তুমি প্রতি সার্টেন টাইম পর পর যেই পারপিচুইটি মানে যে স্কলারশিপ দিতে চাচ্ছ, সেটা যেন সেম হয়। ঠিক আছে, তো সেই কারণে আসলে ফর্মুলাটা এত সিম্পল হয়ে গেছে, পিভি ইজ ইকুয়ালস টু এ বাই আর। অর্থাৎ এ মানে হচ্ছে তুমি প্রতি বছর মানে যেই প্রতি মানে একটা নির্দিষ্ট টার্ম পর পর যেই টাকাটা দিচ্ছ, মানে স্কলারশিপে দিতে চাচ্ছ এ, আর যত টাকা যত রেটে ইউনিভার্সিটি হচ্ছে কি করতেছে, এটাকে ইনভেস্ট করতেছে। ঠিক আছে, তো ফর্মুলাটা দেখে মনে হচ্ছে অনেক সিম্পল, কিন্তু এটা কিন্তু কি ওই ব্যাক ক্যালকুলেশন থেকে আসে, যে ব্যাক ক্যালকুলেশনটা আমি মাত্র এখানে এক্সপ্লেন করলাম। ঠিক আছে, যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে বুদ্ধি করে এমন ইন্টারেস্ট রেটেই দিতে হবে যাতে ওই রিটার্নের টাকা দিয়ে ওরা স্কলারশিপটা দিয়ে দিতে পারে, ও যেন আর মূল টাকায় হাত দেওয়া না লাগে। এই হচ্ছে কাহিনী। তাহলে সেখান থেকে প্রেজেন্ট ভ্যালুটা বের হয়েছে যে তোমাকে আজকের দিনে 1,00,000 টাকা ডোনেট করে দিতে হবে। এই 1,00,000 টাকা দিয়েই ওরা আজীবন ইউনিভার্সিটি কি করতে পারবে, স্কলারশিপ দিতে পারবে। ঠিক আছে, ম্যাথটা কি বোঝা গেছে? আচ্ছা, আমি কিন্তু কথা যেহেতু বলতেছে না, ধরে নিলাম ম্যাথ বুঝছো সবাই। তো আর এরপরে লাস্ট একটা থিওরিটিক্যাল টপিক আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ঠিক আছে, ক্যাপিটাল বাজেটিং মানে কি? ক্যাপিটাল বাজেটিং মানে হচ্ছে যে তোমার ওই যে আমি কিন্তু তোমাদেরকে যে কম্বাইন্ড একটা ক্লাস যে নিচ্ছিলাম, সেখানে কিন্তু আমরা কি করছিলাম, তিনটা মেথডের তিনটা দেখছিলাম আর কি, যে তিনটা মেথডের মধ্যে আমরা একটা চয়েস করছিলাম যে আসলে এ এক্সক্যাভেটর, বি এক্সক্যাভেটর, নাকি এইটা নাকি ওইটা, তাই না? ডিসিশন দিছিলাম। তো এই ক্যাপিটাল বাজেটিং হচ্ছে এমন একটা ডিসিশন দেওয়ার একটা মেথড। ঠিক আছে, তো এখানে আসলে কি করে এই ক্যাপিটাল বাজেটিং এ হচ্ছে করে কি, একটা কোম্পানি করে কি, যে একটা প্রজেক্ট যে হাতে নিবে, সেই প্রজেক্টের ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো, এই দুইটাকে হিসাব করে। ঠিক আছে, মানে এটা সহজ ভাষায় একটা ফিজিবিলিটি অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি অ্যানালাইসিস করে ওরা। করে দেখে যে ওরা ওদের এই পুরো প্রজেক্টটা করতে ওদের যে কস্ট হবে, আর তারপরে প্রজেক্টটা সম্পূর্ণ হওয়ার পরে তার লাইফ টাইম ডিউরেশন ধরে যে ইনফ্লোটা হবে, ক্যাশ ঢুকবে ওদের কাছে, সেটার কি পরিমাণ ওদের মানে বেশ কমটা কিরকম। ঠিক আছে, ধরো এই যে কি বলে জানি, এই মেজারমেন্টটা করা বা এই অ্যানালাইসিসটা করার অনেক মেথড আছে, যেটা আর কি তোমরা নেক্সট ইয়াতে করবা আর কি। তো সেটার মধ্যে একটা মেথড হচ্ছে তোমার IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। হ্যাঁ, রেট অফ রিটার্ন নাম থেকে বলতেছি, মানে রিটার্ন কি পার্সেন্টেজে পাবে আর কি, ইনভেস্টমেন্টের কি পার্সেন্টেজে রিটার্নটা আসবে। তো সেই রিটার্নের ভ্যালুটা ধরো ওই কোম্পানি ঠিক করছে যে আমরা 12%-এর কম হলে আমাদের হচ্ছে না, মানে লাভ করতে হবে কত পার্সেন্ট করতে হবে, 12% করতে হবে। তারপর ওরা অ্যানালাইসিস শুরু করলো যে ইনফ্লো কত হবে, মানে ওদের কস্টটা তো ওরা হিসাব করতেই পারবে, আর অ্যাপ্রক্সিমেট ইনফ্লো বা লাভটা সেটা অ্যাপ্রক্সিমেটলি হিসাব করে দেখলো কি লাভের পরিমাণ, মানে ইনভেস্টমেন্ট মানে সেখান থেকে আমি যে রিটার্নটা পাবো, সেটা হচ্ছে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের 9%। লাভ হচ্ছে ঠিক আছে, কিন্তু ওর মন মতো লাভ কিন্তু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু কি করবে না, ওরা এই প্রজেক্টটা নিবে না। ঠিক আছে, এখানে বলা আছে টু ডিটারমাইন whether the potential returns it would generate meet a sufficient target benchmark। তো এই বেঞ্চমার্কটাই হচ্ছে এটা, যেটা ওদের প্রিডিফাইন্ড। এই প্রিডিফাইন্ড বেঞ্চমার্ক ওরা মানে অবটেইন করতে পারতেছে কিনা, সেটাই হচ্ছে ওরা বের করবে। ঠিক আছে, এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল। অ্যাপ্রাইজাল কথার মানে হচ্ছে ইভ্যালুয়েশন। অর্থাৎ আমি যে ইনভেস্টমেন্টটা করছি, সেই ইনভেস্টমেন্ট থেকে আমি আমার মন মতো রেট অফ রিটার্ন পাবো কিনা, যদি পাই তাহলে আগাবো, যদি না পাই তাহলে এই প্রজেক্টটা আমরা নিব না। ঠিক আছে, তো সেটাই হচ্ছে এই মেথডটাকে আমরা বলতে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। এটা হচ্ছে একটা প্রসেস, যেটা কি করে যারা বিজনেস করে তারা হচ্ছে এটা নিয়ে কি করে, যে মেজর যেসব ইনভেস্টমেন্ট, সেগুলো হচ্ছে ওরা করবে কি করবে না। ওই যে হচ্ছে কিছু অনুষ্ঠান আছে না, যে শার্ক ট্যাঙ্ক টাইপ, সেখানে হচ্ছে অনেকে হচ্ছে আইডিয়া বলে, সেখানে ওই বিজনেসম্যানদের থেকে টাকা ইনভেস্ট করা ট্রাই করে।
তো সেখানে ওরা হচ্ছে যে মেজর আর কি এভাবে ধরো চিন্তা করে আর কি, চিন্তা করে দেখে যে ওর যে লাভ সেই লাভ অনুযায়ী হবে কিনা, যদি হয় তাহলে ওরা আগাবে, আর নাইলে ওরা করবে না। এটাই হচ্ছে আমার ক্যাপিটাল বাজেট। ঠিক আছে, তাহলে আমাদের পড়াশোনা হচ্ছে শেষ।